আসসালামু আলাইকুম। একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্যাটার্ন অধ্যায়ের বেসিক জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্যাটার্ন অধ্যায়ের বেসিক জিনিসগুলোতে আমরা কি কি নিয়ে আলোচনা করব আজকে, সেক্ষেত্রে আমরা প্যাটার্নের সংজ্ঞা শিখব। প্যাটার্নকে চলকের মাধ্যমে কীভাবে বীজগণিতিক রাশিমালায় প্রকাশ করা যায় সেটা শিখব। প্যাটার্নের পদসংখ্যার সমষ্টি কিভাবে বের করা যায় সেটা শিখব। তাছাড়া প্যাটার্নের অধ্যায় করতে গেলে আমাদের স্বাভাবিক সংখ্যা জানতে হবে, বর্গ সংখ্যাগুলো চিনতে হবে, মৌলিক সংখ্যাগুলো চিনতে হবে। আমরা সেগুলো নিয়ে আজকে ধারাবাহিকভাবে আলোচনা করব। তো প্রথমে প্যাটার্ন কি সেটা যদি আমরা জানতে চাই, প্যাটার্ন হচ্ছে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানোকে প্যাটার্ন বলে। সেটা সংখ্যা হইতে পারে, নকশা হইতে পারে, যে কোনো কিছু নকশা, বা যে কোনো গাণিতিক বিষয় হইতে পারে। এখন তার মানে প্যাটার্ন মানে হচ্ছে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানোকে প্যাটার্ন বলে। বলছি যে সেটা যে কোনো সংখ্যা হতে পারে, নকশা হতে পারে, অথবা যে কোনো গাণিতিক বিষয়, যে কোনো বিষয় হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের বাসার যে টাইলসগুলো আছে, বাসার টাইলস কিংবা এই জাতীয় বিল্ডিং করার ক্ষেত্রে দেখা গেল যে ইটগুলা একদম একটা নির্দিষ্ট উপায়ে সাজায়ে আমাদের বিল্ডিং তৈরি করা হয়, ওয়াল তৈরি করা হয়, এই জাতীয় যে কোনো কিছুই। আর যদি সংখ্যার কথা আমরা বলতে চাই, অথবা যদি আমাদের একটা শিশুর সামনে লাল বল হলুদ বল দিয়ে আমরা বলি লাল বলগুলো আলাদা করো, হলুদ বলগুলো আলাদা করো, সেই লাল বল এবং হলুদ বলগুলো আলাদা করা, সেটাও একটা প্যাটার্ন। আরও যদি বলি সংখ্যার ক্ষেত্রে, 5-এর গুণিতক, 5-একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30, 5 7 35, এগুলো হচ্ছে সবগুলা হচ্ছে 5-এর গুণিতক। এখন 5-এর গুণিতকের সর্বশেষ সংখ্যাগুলো যদি আমরা দেখি, 5-এর আগে যদি একটা শূন্য দিই তাহলে 0 5, এককের ঘরগুলো দেখো 5 0 5 0 5 0 5, তার মানে 0 5 0 5 0, এইভাবে একটা নির্দিষ্ট নিয়মে 5-এর কি বলে 5-এর গুণিতকগুলা আসতেছে। এখন যদি আমরা আরেকটা জিনিস আমরা একটু লক্ষ্য করি, সেটা যদি আমরা ধরি, এখানে একটা 1, এখানে দুই পাশে 1 দিলাম, একে একে যোগ করলে হয় 2, তারপরে আবার দুই পাশে 1 1 দিয়ে দিলাম, আবার এই 2 আর 1 যোগ করলে হয় 3, আবার 2 আর 1 যোগ করলে হয় 3, দুই পাশে আবার 1 দিলাম, আবার 3 আর 1 যোগ করলে হয় 4, 3 3 যোগ করলে হয় 6, 3 আর 1 যোগ করলে হয় 4, দুই পাশে আমরা 1 দিলাম। এভাবে যদি আমরা দেই তাহলে দেখা গেল যে এটা একটা নির্দিষ্ট নিয়মে সাজানো হয়েছে। নিয়মটা হচ্ছে কি, দুই পাশে 1 করে আছে, দেখো এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1। আর মাঝখানের যে সংখ্যাগুলো আছে, মাঝখানের সংখ্যাগুলো হচ্ছে এই দুইটার যোগ করে 2 পাইছি, দেখো 2 আর 1 যোগ করে 3 পাইছি, 2 আর 1 যোগ করে 3 পাইছি, মানে এটা একটা নির্দিষ্ট নিয়মে সাজানো। তাহলে এটাও আমাদের কি, এটাও একটা প্যাটার্ন। এখন যদি আমরা বলি যে জোড় সংখ্যাগুলা, যেমন 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ, এভাবে এগুলো আমাদের একটা প্যাটার্ন। এগুলা প্রত্যেকবার 2 2 2 করে বাড়তেছে। বিজোড় সংখ্যাগুলোও ঠিক একই রকম ধরনের, ওটাও একটা প্যাটার্ন। আচ্ছা, আরেকটা প্যাটার্ন যদি আমরা দেখি, যদি আমরা এখানে 0, এখানে তারপরে 1, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 5, এখানে 8, এটাও একটা প্যাটার্ন। কীরকমভাবে দেখা গেল যে আগের সংখ্যা, প্রত্যেকটা সংখ্যা তার আগের সংখ্যার সাথে যোগ করে করে বাড়তেছে। যেমন 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়, 5 আর 3 যোগ করলে 8 হয়, 8 আর 5 যোগ করলে কত হবে 13, 13 8 যোগ করলে কত হবে 21, এইভাবে বাড়তে থাকবে। এটাও একটা প্যাটার্ন। এটার একটা নাম আছে, সেটা হচ্ছে ফিবোনাকি সংখ্যা।
এটার আরেকটা নাম হচ্ছে, সেটা হচ্ছে ফিবোনাকি সংখ্যা। তাহলে ফিবোনাকি সংখ্যাগুলো আমরা এভাবে ভাই, প্রত্যেকটা সংখ্যা তার পূর্ববর্তী সংখ্যার যোগফলের, পরবর্তী সংখ্যাটা হবে তার পূর্ববর্তী সংখ্যার যোগফলের সমান। তাহলে এই জাতীয় আমরা প্যাটার্নগুলা আমরা পাবো। আচ্ছা, এবার আসি আমরা মৌলিক সংখ্যায়। মৌলিক সংখ্যার আগে আমরা যদি বলি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, মানে হচ্ছে যে সংখ্যাগুলা, মৌলিক সংখ্যার সংখ্যা যদি আমি বলতে চাই, যে সংখ্যাগুলা সাধারণ গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাটা, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। এখন 1 কেন মৌলিক সংখ্যা নয়? কারণ একটা হচ্ছে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, একটা হচ্ছে সংখ্যার একক। তাছাড়া প্রত্যেকটা সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 আছে, প্রত্যেকটা সংখ্যাকে 1 দ্বারা ভাগ যায়, এই জন্য এটা মৌলিক সংখ্যা হবে না। তাহলে 2, 3, 5, 7, 11, 13 এই জাতীয়, মানে হচ্ছে যে সংখ্যাগুলো সাধারণ গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাটা, মানে ওই সংখ্যাকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা, এবার আসি আমরা বর্গ সংখ্যায়। তাহলে আমি এখানে কতগুলা বর্গ সংখ্যা লিখে রাখছি, এটা তোমরা দেখতে পাইতেছ যে কতগুলা বর্গ সংখ্যা। বর্গ সংখ্যাটা আমরা ম্যাজিক বর্গ যখন করেছি সেক্ষেত্রে সেখানে বলেছি যে বর্গ সংখ্যাগুলো কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে, দেখো 1কে 1 দ্বারা গুণ করে আমরা 1 পাইছি, এই 1টা হচ্ছে আমাদের বর্গ সংখ্যা। কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটা হচ্ছে বর্গ সংখ্যা। তার মানে 1কে 1 দ্বারা গুণ করলে হবে 1, 2কে 2 দ্বারা গুণ করলে হবে 4, 3কে 3 দ্বারা গুণ করলে হবে 3 স্কোয়ার 9, 4কে 4 দ্বারা গুণ করলে 4 স্কোয়ার 16। আমি এই সংখ্যাগুলো এখানে লিখে রাখছি একটা সুবিধার্থে, তোমরা এগুলা 20 পর্যন্ত মুখস্থ করে রাখবে, এটা তোমাদের কাজে লাগবে। তাহলে এইভাবে এই বর্গ সংখ্যাগুলো 20 পর্যন্ত মুখস্থ করে রাখবা। হ্যাঁ, কি কাজে লাগবে সেটা এখন দেখাচ্ছি। হ্যাঁ, দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, নৈর্বৃত্তিকে আসে অথবা ক নাম্বারে জ্ঞানমূলক প্রশ্নগুলোতে এই প্রশ্নটা আসে। যেমন 50কে দুটি সংখ্যার সমষ্টি রূপে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে। এখন 50কে তুমি দুইটা সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ করো। এখন তোমার যদি এগুলা মুখস্থ থাকে, দেখো তো এখানে কোন দুইটা সংখ্যা যোগ করলে 50 হয়। আচ্ছা দেখি আমরা, দেখো এখানে 7 7 49, আর এই যদি 1-এ যোগ করি, 49-এর 1-এ যোগ করলে কত হয় দেখো তো, এই 49 আর 1-এ যোগ করলে হবে 50। তার মানে 49কে আমরা লিখতে পারি কত, 7 স্কোয়ার, 1কে লিখতে পারি কত, 1 স্কোয়ার। এটার মানে কি 7 স্কোয়ার যোগ 1 স্কোয়ার সমান 50। তার মানে 50কে আমরা দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারলাম। এখন যদি 65 বলি আমরা, দেখো 65ও 64 আর 1-এ যোগ করলে হবে 65। তার মানে 64 হচ্ছে 8 স্কোয়ার যোগ 1 স্কোয়ার সমান 65 পেলাম আমরা 130। আচ্ছা 130কে যদি 100-র সাথে 30 হয় না, 130কে যদি আমরা দুইটি সংখ্যার বর্গের সমষ্টিতে প্রকাশ করি, তাহলে কোন দুইটা যোগ করলে 130 হয়? দেখো তো এখানে 121 আছে, 121 আর যদি এখানে 9 আছে, দুইটা যোগ করলে কি 130 হয় কিনা? তার মানে 121-এর বর্গ কত, বর্গের সংখ্যা কত, 11-এর বর্গ হচ্ছে 121 যোগ 9-এর বর্গ হচ্ছে 130, তাহলে 130 পেয়ে যাবো। 9-এর বর্গ হচ্ছে 3-এর বর্গ হচ্ছে 9। এবার সহজেই এভাবে আমরা করতে পারবো। 170 যদি আমরা বলি, 170 দেখো 13 স্কোয়ার হচ্ছে 169 আর 1 হচ্ছে 170, তাহলে আমরা কি লিখতে পারি না যে 13 স্কোয়ার যোগ 1 স্কোয়ার? এভাবে আমরা করতে পারবো। যেমন 185 এখান থেকে খুঁজে বাইর করে যে দুইটা সংখ্যার বর্গের যোগফল 185 হয়, সেই দুইটা সংখ্যা আমরা লিখে ফেলতে পারবো। আচ্ছা, এবার আসি আমরা প্যাটার্নকে চলকের মাধ্যমে কিভাবে বীজগণিতীয় রাশিমালায় প্রকাশ করা যায়। প্যাটার্নকে চলকের মাধ্যমে কিভাবে বীজগণিতীয় রাশিমালায় প্রকাশ করা যায়, প্যাটার্ন সম্পর্কে আমরা আগেই ধারণা পেয়েছি। এখন আমরা কিভাবে প্যাটার্নকে বীজগণিতিক রাশিমালায় আমরা প্রকাশ করব সেটা আমরা দেখব। তাই প্রত্যেকটা প্যাটার্ন দেখো এখানে
আমরা এই দুইটার পার্থক্য 5 থেকে 3 বিয়োগ করলে আমরা পার্থক্যটা বের করে ফেলি। পার্থক্য, প্রত্যেকটার পার্থক্য 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়। 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়। 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়। 9 থেকে 7 বিয়োগ করলে 2 হয়। এই 11 থেকে 9 বিয়োগ করলে 2 হয়। দেখা গেল প্রত্যেকবার পার্থক্য কত করে বাড়ছে? পার্থক্য 2 করে। প্রত্যেকবার পার্থক্য আমাদের সমান। যেহেতু প্রত্যেকবার পার্থক্য সমান, তাহলে বীজগণিতীয় রাশিমালাটা হবে, দেখো প্রথমে আমরা পার্থক্যটা বসাই ফেলবো। বীজগণিতীয় রাশিমালা লিখতে চাইলে প্রথমে আমরা রাশিমালাটা হবে, তাহলে প্রথমে আমরা পার্থক্যটা বসাই ফেলবো। হ্যাঁ, তারপরে প্রথম সংখ্যাটার দিকে তাকাবো। হ্যাঁ, রাশিমালা পার্থক্য বসাই, এটার সাথে একটা ক দিব, একটা চলক দিয়ে দিব ক, তাহলে 2 ক। এখন আমরা প্রথম সংখ্যার দিকে তাকাবো। প্রথম সংখ্যা কত? 3। তাহলে আমরা পাইছি 2। 2 এর সাথে কত যোগ করলে 3 হবে? 1 যোগ করলে 3 হবে। এখন দেখো আমাদের এটা সঠিক আছে কি না। এখন দ্বিতীয় সংখ্যাটা, তাহলে ক এর মান 2, তাহলে 2 দুগুণে 4, 4 এর সাথে 1 যোগ করলে কত? 5। এখন যদি আমরা এই 11-এর পরের সংখ্যাটা বের করতে চাই, তাহলে আমরা সংখ্যাগুলো হিসাব করি। 1 2 3 4 5 6 নাম্বার সংখ্যাটা যদি বের করতে চাই, তার মানে 2 গুণ 6 যোগ 1 সমান সমান 6 দুগুণে 12 যোগ 1 সমান সমান 13। তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা কত পাবো? 11-এর পরবর্তী সংখ্যাটা 13 পাবো। আচ্ছা, এবার আরেকটা উদাহরণে আসি। এখানেও পার্থক্যটা বের করে ফেলি। 7 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 3। 10 থেকে 7 বিয়োগ করলে 3। প্রত্যেকবার পার্থক্য 3। তাহলে আমাদের বীজগণিত রাশিটা হবে কত? 3 ক। এখন 4 হতে হলে আরো কত লাগবে? 1 লাগবে। আমরা পাইছি 3, 4 হতে হলে লাগবে আরো 1, তাহলে 3 ক যোগ 1। এটার বীজগণিত রাশি হচ্ছে 3 ক যোগ 1। তাহলে পরবর্তী সংখ্যাটা হবে কত? 1 2 3 4 5। 6 নম্বর সংখ্যাটা যদি আমরা বের করতে চাই, 6 নম্বর সংখ্যাটা হবে 3 গুণ 6 যোগ 1, তার মানে 3 6 18 যোগ 1 সমান সমান 19। তার মানে এটার পরবর্তী সংখ্যাটা হবে 19। এবার যদি আমরা এটা করতে চাই, পার্থক্য কত? 11 থেকে 7 বিয়োগ করলে 4। প্রত্যেকবার পার্থক্য কত করে? 4। পার্থক্যগুলো যদি একরকম হয়, তাহলে আমরা এইভাবে বাইর করবো। তাহলে আমাদের বীজগণিত রাশিটা হবে কত? 4 ক। পার্থক্যের সাথে একটা চলক নিয়ে আসলাম। এখন 4 আর 7 হতে দিলে আরো কত লাগবে? আরো 3 লাগবে। তার মানে 4 ক যোগ 3। আচ্ছা, এবার এই যে নিচের দুইটা, এই দুইটা একটু ব্যতিক্রমী। এই দুইটা কিরকম আমরা একটু চিন্তা করি। দেখো, এখানে পার্থক্য 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3। এখানে পার্থক্যটা একটু দেখি। 10 থেকে 5 বিয়োগ করলে হবে 5। 10 থেকে 5 বিয়োগ করলে হবে 5। এখানে পার্থক্য 17 থেকে 10 বিয়োগ করলে হবে 5। এখানে পার্থক্য 17 থেকে 10 বিয়োগ করলে হবে 7। এখানে পার্থক্য 26 থেকে 17 বিয়োগ করলে হবে 26 থেকে 17 বিয়োগ করলে হবে 9। 17 18 19 20 21 22 23 24 25 26, হ্যাঁ 9। তাহলে দেখা গেল এখানে পার্থক্য একরকম না। তাহলে আমাদের আগের মতো হবে না। এতক্ষণ যেরকম পার্থক্য সমান ছিল, আমাদের সেরকম হবে না। তাহলে পার্থক্য হচ্ছে আমাদের এখানে 3 5 7 9 এরকম করে আমাদের পার্থক্যগুলো। তাহলে আমরা এগুলোকে একটু অন্যভাবে চিন্তা করব। আমরা একটু বর্গ নিয়ে চিন্তা করব। যেমন আমরা যদি লিখি ক স্কয়ার। ক স্কয়ার মানে হচ্ছে তোমার প্রথম সংখ্যাটা। ক একটা চলক ধরলাম ক স্কয়ার। তাহলে ক এর মান যদি 1 ধরি, 1 স্কয়ার। হ্যাঁ, এখন 1 স্কয়ার আমাদের 2 হতে আর কত লাগবে? 1 লাগবে। তার মানে ক স্কয়ার যোগ 1, মানে প্রথম সংখ্যাটা হচ্ছে 1, 1 স্কয়ার যোগ 1 সমান সমান 2। এখন যদি আমরা দ্বিতীয় সংখ্যাটা একটু চিন্তা করি, দেখো তো ক এর মান তাহলে কত হবে? 2। দ্বিতীয় সংখ্যাটা চিন্তা করলে ক এর মান 2, তাহলে 2 স্কয়ার যোগ 1, তার মানে 2 দুগুণে 4, 4 এর 1 কত? 5 হলো। এখন যদি আমরা এই সংখ্যাটা চিন্তা করি 26, তাহলে দেখি একটু টেস্ট করে। তাহলে 1 2 3 4 5, এটা 5 নাম্বার সংখ্যা। তার মানে 5 স্কয়ার যোগ 1, তাহলে 5 5 25 যোগ 1, তার মানে 26 হয়।
26 আমাদের আসে। তার মানে তাহলে এটার আমাদের বীজগণিতিক রাশি হবে কয় স্কোয়ার যোগ 1। এবার যদি এটার কথা একটু চিন্তা করি, এটা বিয়োগ করলে 3, এটা বিয়োগ করলে 5, এটা বিয়োগ করলে 5 6 7, এটা বিয়োগ করলে 7 9। দেখো এখানে পার্থক্য 3 5 7 9 করে, তার মানে এরকম করে বাড়তেছে। তাহলে এখানেও আমরা কয় স্কোয়ার চিন্তা করব এই জাতীয় পার্থক্য দেখলে। তাহলে কয় স্কোয়ার যদি চিন্তা করি, এখন দেখো প্রথম সংখ্যাটা হচ্ছে 0, তার মানে কয়ের মান যদি 1 দেই তাহলে আমাদের আছে 0, তাহলে 0 মিলে দিলে আমাদের আরও 1 দেওয়া লাগবে। এবার আমরা যদি এটাকে একটু টেস্ট করে দেখি, পরের সংখ্যা এই এই 4 নম্বর সংখ্যাটা, তার মানে কয়ের মান কত হবে? কয়ের মান হবে 4, 4 স্কোয়ার বিয়োগ 1, তাহলে 4 4 16 বিয়োগ 1, 16 থেকে 1 বিয়োগ করে থাকলো কত? 15, তার মানে মিলে গেল। এখন যদি 24 চিন্তা করি তাহলে 5, তার মানে 5 স্কোয়ার বিয়োগ 1, তার মানে 5 5 25, 25 থেকে 1 বিয়োগ করলে হবে 24। তার মানে আমরা এইভাবে যে কোনো বীজগণিতিক রাশির প্যাটার্নের চলকের মাধ্যমে বীজগণিতিক রাশি আমরা প্রকাশ করতে পারবো। এবার আমরা আলোচনা করব হচ্ছে প্যাটার্নের পদসংখ্যার সমষ্টি বের করার পদ্ধতি। কিভাবে প্যাটার্নের পদসংখ্যার সমষ্টি আমরা বের করব। আচ্ছা, প্যাটার্নের পদসংখ্যার সমষ্টি বের করার আগে আমরা একটা সূত্র শিখব, সেটা হচ্ছে কিভাবে যোগফলগুলো আমরা বের করতে পারি, যোগফল বা সমষ্টি। এটা সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদসংখ্যা। আবার বলতেছি, প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদসংখ্যা ভাগ 2। তাহলে আমরা যদি এই একটা প্যাটার্ন আমাদের এখানে দেওয়া আছে, এই প্যাটার্নটার আমরা যোগফল বের করব। তাহলে আমরা লিখব এখানে প্রথমে যোগফল সমান সমান এখানে প্রথম সংখ্যা বলছে সূত্র অনুসারে কি সূত্রে আছে আমাদের প্রথম সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা আমাদের কত? 3। তাহলে আমরা প্রথম সংখ্যা লিখলাম 3 যোগ, তারপর আছে শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ। শেষ পদ বলছে এখানে বলে দিচ্ছে দশম পদ 21, তার মানে শেষ পদটা হচ্ছে আমাদের এটা, শেষ পদ হচ্ছে 21 ভাগ 2 গুণ পদসংখ্যা কত দিয়েছে? পদসংখ্যা বলে দিয়েছে দশম পদ, তার মানে 10তম পদ 10, পদসংখ্যা 10। এবার 2 দিয়ে যদি আমরা এই 10কে কাটি, 5 দুগুণে 10, তাহলে এখানে আমার থাকলো কত? 21 আর 3 যোগ করলে হলো 21 আর 3 যোগ করলে হলো আমাদের 24 গুণ 5। এই দুটো যোগ 24 আর 5 গুণ করলে 4 5 20, 20-এর 0 হাতে থাকলো 2, 5 দুগুণে 10, 10 আর 2 হচ্ছে 12, 120। তার মানে এগুলার যোগফল পেলাম আমরা কত? 120। এবার যদি আরেকটার যোগফল আমরা বের করতে চাই, দেখা গেল যোগফল, তাহলে আমাদের ওই আগের মতো প্রথম সংখ্যা, এই যে সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল প্রথম সংখ্যা হচ্ছে আমাদের এখানে 7, তার মানে প্রথম সংখ্যা যোগ শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ, তাহলে শেষ পদ হচ্ছে আমাদের এখানে 43, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ পদসংখ্যা কত? 10তম পদ বলছে, তার মানে 10। এবার 2 দিয়ে 10কে কাটলে হলো 5, এবার 43 আর 7 যোগ করলে হবে 50 গুণ 5, যোগ করলে হবে 5 5 25 আর একটা 0। এই এটা হচ্ছে আমাদের এই যোগফল। তাহলে এইভাবে আমরা যোগফল নির্ণয় করতে পারবো যে কোনো সংখ্যার। তারপরে আসি আমি আরেকটার যোগফল। আচ্ছা, এই অঙ্কগুলোতে বলে দিয়েছে দশম পদ। এগুলাতে এই আগের দুইটাতে আমরা বললাম যে দশম পদ এত, এখানে কততম পদ এটা বলি নাই, তবে বলছে এগুলা সমান হোয়াট যেহেতু বলছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি এটা প্রথম পদ, যোগ এটা আমরা বলতে পারি শেষ পদ। হ্যাঁ, তাহলে 100 লিখে ফেললাম। আচ্ছা, এবার ভাগ 2 গুণ পদসংখ্যা কত? এখানে দেখা গেল যে প্রত্যেকটা পদ 1 1 1 1 করে বাড়তেছে, তার মানে এখানে 100 যেহেতু শেষ পদ, তাহলে পদসংখ্যা হবে 100।
আচ্ছা, এটা স্বাভাবিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত গেছে, তার মানে 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে 100টা পদ। তাহলে এখানে হচ্ছে কাটাকাটি করলে 50 থাকলো কত এখানে 101 গুণ 50, দুইটা গুণ করলে 5 একে 5, 5 শূন্যের 0, 5 একে 5 আর একটা 0 থাকে, তার মানে 5050 হচ্ছে এই 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল। এভাবে আমরা যে কোনো সংখ্যার যোগফল আমরা নির্ণয় করতে পারি যদি আমরা প্রথম পদ, শেষ পদ, পদ সংখ্যা আমরা জানি, তাহলে যে কোনো যোগফল আমরা নির্ণয় করতে পারবো। ধন্যবাদ সবাইকে।